দর্শক, অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশেষজ্ঞরা বলছেন এই অর্থনীতির চাকা সচল করতে গিয়ে সম্মুখীন হতে হবে নানান ধরনের চ্যালেঞ্জের। এখন প্রশ্ন হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জগুলো কি কি, এবং সেই সাথে রাজনীতির সাথে ব্যবসা বাণিজ্যের আসলে যে বিষয়টি আছে সম্পর্কের জায়গাটুকু রাজনীতির পরিবেশ কতটুকু প্রভাবিত করবে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের নির্ধারিত বিষয় ব্যবসা বাণিজ্যের পরিবেশ, এটি নিয়ে আলোচনা করব। আমি বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে, এবং স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এবং স্টুডিওতে আছেন এম আব্দুল্লাহ, সাবেক সভাপতি বিএফইউজে, এবং সেই সাথে আপনাকে শুভেচ্ছা জানাই সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নিশ্চয়ই এই কল্যাণ ট্রাস্টের কাজগুলো নিয়েও আলোচনা করব। শুরুতেই যেতে চাই জনাব মীর নাসির হোসেন আপনার কাছে। যেটি বলছিলাম যে পরিবর্তিত যে পরিস্থিতি মধ্য দিয়ে আমরা আসলে এখন যাচ্ছি, আমরা বলছি যে নতুন বাংলাদেশ, সেখানে ব্যবসা বাণিজ্য কিছুটা হোঁচট খেয়েছে, আমরা সকলেই সেটি জানি। সেই হোঁচট খাওয়ার জায়গাটি থেকে বের হওয়ার জন্য আসলে কোন কোন চ্যালেঞ্জগুলো সামনে এসেছে এবং সেগুলো থেকে বের হওয়ার পথগুলো কিভাবে খুঁজছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ আপনি দেখেছেন যে এই বিপ্লব উত্তর সময়ে কিছুদিন আমরা জানি যে কোনো দেশের বিপ্লব দেখেন 5 তারিখ থেকে সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত কিছু ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এইটা আমরা অনেকটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছি, বাধ্য হয়ে ধরে নিয়েছি, কারণ এই পরিস্থিতির উদ্ভব হতে পারে। কিন্তু তারপরের থেকে দেখেছি যে আমরা আবার নতুন করে সহিংসতা হয়েছে, আপনার অনেক জায়গায় চাঁদাবাজি হয়েছে। আপনি গার্মেন্টস শিল্পীগুলি দেখেন, কালকে পর্যন্ত সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একজন শ্রমিক মেয়ে শ্রমিক মারা গেছেন। তো আশুলিয়া অঞ্চলের অবস্থা খুবই খারাপ। আজকে সেনাবাহিনী কালকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে তারা নেমেছে। এতদিন ছিল কিন্তু তারা ঠিক সেভাবে এফেক্টিভ ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা ছিল না। আর যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্ভর করেছিল পুলিশের উপরে। পুলিশ হচ্ছে প্রাইমারি ফোর্স, তাদের মামলা করার ক্ষমতা রয়েছে, তাদের অ্যারেস্ট করার ক্ষমতা সবই রয়েছে। কিন্তু পুলিশ তো ইনএফেক্টিভ হয়ে গেছে। আপনি 800 পুলিশের কোনো খবরই নেই, তারা কোথায় আছে নোবডি নোস। তো এই পরিস্থিতিতে যে অবনতিটা হয়েছে, এবং একটা আপনি দেখবেন যে অদ্ভুত কতগুলি ঘটনা হয়েছে এই পর্যন্ত আমরা দেখেছি। যত গার্মেন্টস শিল্পে অস্থিরতা হয়েছে বিভিন্ন সময়, সেটা শ্রমিক অসন্তোষ হয়েছে, বেতন নিয়ে হয়েছে, এইগুলো হয়েছে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া। কারণ সমস্যা ছিল, আছে, থাকবে। কিন্তু অদ্ভুত জিনিস হয়েছে 25টা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি, সেখানে কিন্তু উৎপাদন বন্ধ হয়ে গেছিলো। বাইরের লোক এসে শ্রমিকদের উস্কে দিয়ে বন্ধ করে দিয়েছিল। এটা খুব আনফর্চুনেট। আমরা দেখতে পাচ্ছি যেটা রপ্তানির উপরে একটা মহল থেকে আক্রমণ করা হচ্ছে। গার্মেন্টসটা হচ্ছিল আমাদের মেইন স্ট্রিম আর্নিং ফরেন কারেন্সির প্রায় 85% হয়। আমরা 120-30টা দেশের উপরেও আমরা ওষুধ রপ্তানি করি। আমরা অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেখানে একটা আক্রমণ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারখানার শ্রমিক কি কোনো কোনো সময় জড়িত আছে, আর কোনো কোনো সময় বাইরের থেকে উস্কানি দিচ্ছে। কালকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছিল একটা ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করছিল, পাশের ফ্যাক্টরিতে এসে তাদের বেরিয়ে আসতে বলেছে, তাদের সাথে সংঘর্ষ হয়ে গেছে, একজন শ্রমিক মারা গেছে। এইটা আমাদের কাছে মনে হচ্ছে যেন তাদের কিছু সঙ্গত যুক্তি থাকতেই পারে। সেগুলি তো আমরা বিভিন্ন সময় নেগোসিয়েশন করছি, ওয়েজ বোর্ডের সাথে বসা হচ্ছে, বেতন কাঠামোগুলি ঠিক করা হচ্ছে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন অনেকগুলি অযৌক্তিক দাবি নিয়ে তারা আসছে। কারণ একটা ইন্ডাস্ট্রি তো সাস্টেনেবিলিটি রয়েছে। আমরা গার্মেন্টসে দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক দেশ, কিন্তু প্রথম রপ্তানিকারক দেশের সাথে আমাদের অনেক ফারাক। সারা পৃথিবীতে গার্মেন্টসের হচ্ছিল প্রায় $400 বিলিয়ন হচ্ছিল মার্কেট, সেখানে আমরা তার 10% ক্যাটার করছি মাত্র। তো সেইখানে আমাদের যে জিনিসটা হচ্ছে, বায়াররা যে সুযোগটা নেয় এখানে,
সেটা তারা মনে করে চিপ লেবারের একটা দেশ, এখানে তারা আমাদের প্রাইসটাকে স্কুইজ করতে চায়। এবং যেহেতু ক্যাপাসিটি বেড়ে গেছে, অনেকেই আবার আনইভেন একটা কম্পিটিশনে চলে যায়। তো এখানে কিন্তু খুব থিন মার্জিনে আপনারা হয়তো দেখবেন যে অনেক গার্মেন্টস ব্যবসায়ীর অনেক বড় হয়েছে, সেটার সংখ্যা কিন্তু আপনি যদি 4000 মানে ফ্যাক্টরির সাথে তুলনা করেন, সেটা খুব উল্লেখযোগ্য নয়। সেটা কিন্তু পূর্ণাঙ্গ চিত্র নয়। এখানে অনেককে স্ট্রাগল করতে হচ্ছে, সাবকন্ট্রাক্ট করতে হচ্ছে, মার্জিনালি এতে কাজ করতে হচ্ছে। তারপরে আমরা তো বিগত দিনগুলিতে অনেকগুলি সমস্যার সমাধান হয়েছে, যেগুলি এখনও সম্ভব হয়নি সলভ করা। যেমন গ্যাসটা আমরা আগের সরকার বিভিন্ন সময় আমাদের বলেছেন যে গ্যাস আমরা সাবসিডি দেবো না, আপনারা বাজার মূল্যে যদি কেনেন আমরা নিব। আমরা রাজি হয়েছিলাম, একদম 100% পর্যন্ত দাম বেড়েছে। কিন্তু আমাদের আশা ছিল এবং আশ্বাস দেওয়া হয়েছিল যে নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়া হবে আমাদের, সেটা হয়নি। বিদ্যুতের এত ক্যাপাসিটি বেড়েছে, প্রোডাকশন বেড়েছে, কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন বিদ্যুৎ পাইনি। এবং লোডশেডিংয়ের খুব ইউজুয়াল ব্যাপার হয়েছে। আমরা অনেক সময় তাকিয়ে থাকি বিদ্যুৎ কখন আসবে, বিদ্যুৎ কখন যাচ্ছে সেটা হিসাব করতে পারি না। তো এই একটা পরিস্থিতি। ডলারের সংকট গিয়েছে, আপনার ডলারের বিপরীতে টাকা ব্যাপকভাবে অবমূল্যায়িত হয়েছে, এই সমস্যাগুলি ছিল। তারপরে নতুন করে এই যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে, এইটা কিন্তু আমাদেরকে ভাবমূর্তির দিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, সেগুলো অর্ডারগুলি যেগুলি আসছে, আপনি গত মাসের যদি দেখেন, ঠিক ওই আগের বছরের তুলনায় এই মাসে প্রায় 10% আপনার রপ্তানি ফল করেছে। তো সেই জিনিসটা তো শুভকর নয়। সেজন্য আমরা চাচ্ছিলাম যে একটা অনুকূল পরিবেশ আসুক, আমরা নতুন করে মানে বাজার সৃষ্টি করি, নতুন করে উৎপাদন বাড়িয়ে একটা পর্যায়ে নিয়ে আসি। কারণ আমাদের লক্ষ্য কিন্তু অনেক বড়। আপনার কথার প্রসঙ্গ ধরেই যদি বলি, উদ্ভূত যে পরিস্থিতি সেটি অনেকটাই অনাকাঙ্ক্ষিত এবং হুট করে আসলে এরকম পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসায়ীদের যেতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার প্রায় 1 মাস 4 দিন পর শীর্ষ ব্যবসায়ী নেতা যারা ছিলেন তাদের সাথে বৈঠক করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আশ্বস্ত করেছেন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সেটি কার্যকর হচ্ছিল কিনা সেটি তো জানবই। এবং এই যে উদ্ভূত পরিস্থিতি, হঠাৎ করে এরকম সমস্যার মধ্য দিয়ে যখন ব্যবসায়ীদের যেতে হচ্ছে, এখান থেকে শিক্ষা নেবার আছে কিনা এবং সেটি কি ধরনের আসলে বার্তা দিয়ে গেছে সেটিও নিশ্চয়ই জানবো। জনাব এম আবদুল্লাহ, আপনাকে তখন শুভেচ্ছা জানাচ্ছিলাম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, এটা নিয়ে একটু কথা শুরু করি। এই মুহূর্তে আমরা নতুন বাংলাদেশের কথা বলছিলাম। সেই বাংলাদেশে আসলে সাংবাদিকরা সবসময়, যারা এই পেশার সঙ্গে জড়িত, তারা খুব ভালো জানে যে তারা কিভাবে বঞ্চিত হয় বিভিন্ন জায়গা থেকে, কিভাবে তারা পেশার থেকে সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পাচ্ছে না। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়ে আসলে আপনার স্বপ্নের জায়গাটুকু একটু জানতে চাইব, কি কাজ করতে চান? ধন্যবাদ। এটিএন নিউজের আজকের এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সহ আলোচক বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন এবং যিনি এফবিসিসি এরও সাবেক সভাপতি মীর নাসির হোসেন, তাকেও শুভেচ্ছা জানাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কথা বললেন, যেমনটি বললেন, আমি আসলে এটার ব্যাপারে আমি ঠিক এই শোতে আসার সময় গাড়িতে আমি শুভেচ্ছা অভিনন্দনের জন্য ফোন থেকে আমি জানতে পেরেছি এটা। যদিও এটার প্রক্রিয়ার কথাটা জানা ছিল, কিন্তু ঠিক আজকেই এখনই হবে এটা আমার সেভাবে ধারণাই ছিল না। এটা আসলে একটা চমৎকার ব্যাপার ছিল আমাদের শোয়ের জন্য। হ্যাঁ, আমি আসার সময় হোয়াটসঅ্যাপে আমি অর্ডারটা, প্রজ্ঞাপনটা পেয়েছি এবং অনেকের ফোন পেয়ে জানতে পেরেছি। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, আপনি জানেন যে এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে যে বিধিবিধানগুলো আছে, যে জায়গাগুলো আছে, এটা অত্যন্ত সীমিত। আমরা গত 15-16 বছরের কথা আমরা নতুন বাংলাদেশে আলোচনা করছি। এই সময়টাতে বাংলাদেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষগুলো যেভাবে নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য যেমনটি একটু আগে বললেন মীর নাসির হোসেন, এবং অন্য সকল খাতে যেভাবে ক্ষতির জায়গাটা আছে, তেমনিভাবে গণমাধ্যম, বাংলাদেশ সংবাদ মাধ্যমেও কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত এবং বলা যায় একেবারে খাদের কিনারে চলে গেছে। অনেক হাজারো সাংবাদিক একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছেন। তাদের বিভিন্ন হাউজে আমরা দেখতে পেয়েছি যে মাসের পর মাস বেতন বকেয়া আছে এবং সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে বৈষম্যজনিত যে সমস্যা আছে সেটা একদম প্রকট অবস্থায় চলে গেছে। অনেক সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, তাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া তো সরকারি বিজ্ঞাপনের সেভাবে কোনো সিস্টেমও নাই। অনলাইন মিডিয়ার যেভাবে প্রসার ঘটেছে সেখানে প্রকৃতপক্ষে কোনো স্যালারি স্ট্রাকচার নাই
এবং সাংবাদিকদের জন্য যে ওয়েস বোর্ড আছে নির্ধারিত, সেটারও বাস্তবায়ন বলতে গেলে এই সময়টাতে যদি আমরা এই বিগত 15 বছরের শাসনের আগে দেখি, তাহলে মোটামুটি শীর্ষস্থানীয় কাগজগুলো কিন্তু সরকার নির্ধারিত ওয়েস বোর্ড মান্য করেই তারা স্যালারি দেওয়ার চেষ্টা করত। কিন্তু এই সময়টাতে এগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। কারণ একটি সংবাদ মাধ্যম যদি তাদের আয়ের উৎসটা দিনে দিনে সংকুচিত হয়ে যায়, তাহলে তাদের পক্ষে আর সেভাবে ওয়েস বোর্ড মানা বা অন্য কোনো কিছু যেভাবে প্রাপ্য স্যালারিটা যেভাবে সময় মতো দেওয়ার কথা, এগুলো তারাও মানতে পারেন না। এই অবস্থাতে তখন এই যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টটি গঠন করা হয়েছে, আমরা দেখেছি বিগত সময়ে এখানে বলা হচ্ছে যে দুস্থ সাংবাদিকদের জন্য। তা আমি এই জায়গাটাতে আমার প্রচণ্ড আপত্তি আছে। একজন সাংবাদিক কখনো দুস্থ হিসেবে ট্রিট হবেন এটা আমি বিশ্বাস করতে চাই না। যে সাংবাদিক, দেশের সাংবাদিকদের কাজটা কি? সাংবাদিকরা দেশের মানুষের কষ্টবোধ নিয়ে, তাদের প্রতি যে বৈষম্য হয় সেটা নিয়ে, তাদের প্রতি যে জুলুম হয় সেটা নিয়ে, এসব অধিকার, বিশেষ করে যারা অধিকার হারা তাদের অধিকার নিয়ে সাংবাদিকরা কিন্তু লেখালেখি করে থাকেন। এই গার্মেন্টস শ্রমিকরা মিছিল করছে, সেই মিছিলে কি দাবিটা কি? তাদের অধিকারের জন্য তারা দাবি তুলছে। সেই দাবিটা সংবাদ মাধ্যমে তুলে আনছে কিন্তু এই সংবাদকর্মীরা। সেই সংবাদকর্মীরা দুস্থ পর্যায়ে কীভাবে যাচ্ছেন? দুস্থ হিসেবে ট্রিট হবেন কেন? এই দুস্থ শব্দটার ব্যাপারে এটা যখন গঠন হয়, তখনই আমি বিএফইউজের দায়িত্বে বিভিন্ন পদে, আমি 2 বার মহাসচিব ছিলাম, সর্বশেষ সভাপতি ছিলাম। আমি কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ, এই শব্দ চয়ন নিয়েই আমার প্রতিবাদ ছিল যে সাংবাদিকদেরকে দুস্থ হিসেবে ট্রিট করে সেটা করে না। হ্যাঁ, একজন সাংবাদিক যখন দুর্ঘটনা কবলিত হবেন, একজন সাংবাদিক যখন তার পরিবার যখন একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে হবে, দুরারোগ্য বেদিতে পড়বেন, মরণ বেদিতে পড়বেন, তাদের পাশে দাঁড়ানো, এটার জন্য কল্যাণের জায়গাটাতে এখানে তাদেরকে দুস্থ হিসেবে ট্রিট আমরা না করি। সমস্যাগ্রস্ত সাংবাদিক, অভাবী সাংবাদিকের জায়গাটাতে সেটাকে আর আমরা সেইভাবে দুস্থ বললে, আমরা যদি দুস্থ নাও বলি, যারা আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যারা চাকরি হারিয়ে ফেলছেন হঠাৎ করেই, পরিবার পুরোটাই নির্ভরশীল তার উপর, এবং সবচেয়ে দুর্ঘটনা কবলিত হচ্ছে, তাদেরকে আসলে সহায়তা করার ক্ষেত্রে সেভাবে বিশেষ কেউ এগিয়ে আসছে না। সাংবাদিকদের তো আসলে কোনো বন্ধু নাই, এটা একেবারে সাংবাদিকতায় যারা আসেন তারা এটা মেনেই আসেন। আপনি একটি সংবাদ যখন আমি লিখছি বা আপনি প্রচার করছেন, এটা কোনো না কোনো একটা পক্ষকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে ক্ষুব্ধ করবে। যে কারণে প্রকৃতপক্ষে যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, তাহলে সেই সাংবাদিকের বা সংবাদ মাধ্যমের কোনো বন্ধু থাকবে না, থাকতে নেই। বাস্তবতা হচ্ছে তাই। কিন্তু বাস্তবতা, এই বাস্তবতাও আমাদেরকে মানতে হবে। গত 15 বছরে এই সংবাদ মাধ্যমের উপর যেভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হস্তক্ষেপ করা হয়েছে, চোখ রাঙানো হয়েছে, রক্তচক্ষুর সামনে নথি স্বীকার করতে বাধ্য করা হয়েছে, এবং আরও অনেক বিষয় আসছে, যে চাটুকারিতা, এইসব বিষয় অনেকে এর মধ্যে আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছেন, যে ফেসিবাদের দোসর হিসেবে গ্রেপ্তার হচ্ছেন। সেই বিষয়গুলো কি কারণে এসছে? যখন একটি সংবাদ মাধ্যম তার স্বাধীনভাবে কাজ করতে পারে না, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে পারে না। এই যে আপনার টেলিভিশনে একটা সময় গেছে যে বিরোধী দল বিএনপির নয়াপল্টনের সমাবেশ, বিশেষ জায়গা থেকে হুকুম এসছে এটা লাইভ করা যাবে না। এই বাস্তবতা কিন্তু আমরা দেখেছি, লাইভ হয় নাই, এবং লাইভের মধ্যে হুকুম দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম আমরা দেখেছি, আমাদের সামনেই ঘটেছে এই কারণগুলো। তো যখন একটা সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণটা এমন পর্যায়ে চলে যায়, তখন অসহায়ত্বের জায়গাটা এমন পর্যায়ে পৌঁছে, তখন আর এটা জনগণের মাধ্যম হিসেবে আর থাকে না, জনগণের গণমাধ্যমের চরিত্র তখন আর থাকে না। তখনই কিন্তু মানুষ এটা থেকে মুখ ফিরিয়ে নেয়। এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণেও কিন্তু সংবাদ মাধ্যমের দুর্গতি, দুর্দশা, সাংবাদিকদের এই দুর্দশার মধ্যে পড়েছে। এর মধ্যে যে কথাটি আপনি বলেছেন যে রেগুলার বেতন হয় না, এবং ন্যায্য বেতন এই সংবাদ মাধ্যম থেকে অনেক আগেই, গত 10-12 বছরে এটা উঠে গেছে। এই পরিস্থিতিতে এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর জায়গাটাতে অতীতের অভিজ্ঞতা বলে যে এখানেও এক চোখা নীতি গ্রহণ করা হয়েছে। কল্যাণ ট্রাস্টের কথা প্রসঙ্গ আসে, তখন আসলে এর সাথে যে বিষয়গুলো চলে আসে, অতীতের কথা যেহেতু আপনি বলছিলেন, যে যারা মূলত ক্ষতিগ্রস্ত, যারা মূলত দুর্ঘটনা কবলিত, তাদের থেকে বেশি সুবিধা পেয়ে এসেছে যারা আসলে দুর্ঘটনা কবলিত নয়, যারা ক্ষতিগ্রস্ত নয়। সেই জায়গাটা থেকে বের হওয়ার আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এই জায়গাটাতে আমি তো এখনো দায়িত্ব নেই নাই, বা এই ট্রাস্টের কিন্তু চেয়ারম্যান হচ্ছেন মাননীয় তথ্য উপদেষ্টা চেয়ারম্যান, এবং আমাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এটা আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আন্তরিকভাবে চেষ্টা থাকবে যে এখানে যাতে কোনো রকমের যে অতীতের যে অভিজ্ঞতা, যে সত্যিকারের ক্ষতিগ্রস্ত লোকজন না পেয়ে ক্ষমতার প্রভাবে, দলীয় প্রভাবে, নানানভাবে এক একজন এরকমও দেখা গেছে যে এক একজন ৩-৪ বার পর্যন্ত এখান থেকে নানানভাবে সুবিধা নিয়েছেন, অথচ একজন দুর্দশাগ্রস্ত, একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হাসপাতালে কাতরাচ্ছেন, তার আবেদনটি বিবেচনা করা হয় নাই মতাদর্শগত কারণে। এই জাতীয় বৈষম্যের জায়গাগুলো, যেহেতু বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু এই আজকের যে বাংলাদেশে পরিবর্তন, সেটা কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধেই এই পরিবর্তনটি এসেছে, হাজারো জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে। তো সেই জায়গাটাতে আমরা চেষ্টা করব প্রকৃতপক্ষে যারা এই কল্যাণ ট্রাস্টের আইন অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী যারা প্রাপ্য, তারা যাতে এই সুবিধাটা পায় সেটা নিশ্চিত করাই প্রথম কাজ হবে। এবং এই আইনের ক্ষেত্রেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমি এক নজর যেটা চোখ বুলিয়েছি যে সেখানে কিছু সীমাবদ্ধতার জায়গা আছে। এগুলো মাননীয় তথ্য উপদেষ্টা তার আন্তরিকতা আমি দেখেছি, যে এখানে সাংবাদিকদের জন্য কাজ করার, কল্যাণ করার, তার মধ্যে যে মানসিকতা দেখেছি, আমার বিশ্বাস যে এই বিষয়গুলো, এখানে যেসব দুর্বলতাগুলো আছে আইনের, এবং এখানে কাজের পরিধি শুধুমাত্র এই অনুদান, একটা সময় বছরে 2-3 বার অনুদান দেয়া না, এখানে আইনের মধ্যে কিন্তু আরো অনেক কিছু করার, সাংবাদিকদের কল্যাণে অনেক কিছু করার, এবং স্থায়ীভাবে এখানে সরকার অনুদান দেবে কখন তার দিকে তাকিয়ে না থেকে এটার যে আয়ের উৎস তৈরি করা এবং এটা স্থায়ী একটা রূপ দেয়া, এবং এই সুবিধাগুলোকে আরও প্রসার ঘটানোর আইনে কিন্তু অনেকগুলো সুযোগ আছে। কিন্তু সেই সুযোগগুলো এর মধ্যে হয়তো আগে যারা দায়িত্ব পালন করেছেন বা এই সময়ের মধ্যে করে উঠতে পারেননি। আমার চেষ্টা থাকবে যে এই জায়গাগুলোতে আরও বিস্তৃতভাবে যাতে এই কল্যাণ ট্রাস্টের সুবিধাটা সাংবাদিকরা, প্রকৃত সাংবাদিকরা যাতে এটা পায়, সেই ব্যাপারে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। ধন্যবাদ ইমাম আব্দুল্লাহ। জনাব মীর নাসির হোসেন, আপনার কাছে আসি যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে নানান ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যখন ব্যবসা বাণিজ্য অতিক্রম করছে সময়, ঠিক তখন এই চ্যালেঞ্জগুলো, নতুন উদ্ভূত চ্যালেঞ্জগুলো আসলে কি বার্তা ব্যবসায়ীদের দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে উত্তরণের পথ কিভাবে খুঁজে পাচ্ছেন? একটা জিনিস হচ্ছিল যে ব্যবসা আমরা যারা করি, আমরা কিন্তু সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকি, সে স্বাভাবিক অবস্থা হোক বা অন্য অবস্থা হোক, অলওয়েজ চ্যালেঞ্জ। আমরা তো চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাচ্ছি। আর বাংলাদেশের যেটা পিপল বা এন্টারপ্রেনিয়রদের যেটা রেজিলেন্স, এইটা কিন্তু বাংলাদেশকে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে। তো আমরা এখন একটা আশার আলো দেখতে পাচ্ছি কয়েকটা দিকে। যেমন কিছু সংস্কার ইতিমধ্যে কিন্তু ব্যাংকিং সেক্টর, যেটা নিয়ে আমরা সবচেয়ে সাফার করছিলাম, কারণ অ্যাজ এ বিজনেসম্যান আমরা দেখেছি যে একটা মানে 6-7টা ব্যাংক একজনের কাছে কুক্ষিগত হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এবং তার মধ্যে একটা বৃহত্তম ব্যাংক ছিল। তো এই জায়গাটা হয়েছে কি, আমাদের তো অন্য ব্যবসায়ীদের কোনো অ্যাক্সেস ছিল না থাকাতে হয়েছে মার্কেটটা স্কুইজ করে গিয়েছিল, যার জন্য আপনি ক্রেডিটের কথা বলেন, ফেসিলিটির কথা বলেন, আমরা কিন্তু সাফার করেছি। লিকুইডিটি ওয়াজ অলসো অ্যান ইস্যু। তো এখন যেটা হয়েছে যে একটা সিস্টেমের মধ্যে আসতে যাচ্ছে, এবং আপনি দেখেছেন যে পাচারকৃত টাকা ইতিমধ্যে কিছু আসছে। তারপরে ব্যাংকগুলিকে নতুন পর্ষদ করে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে কিছু সুফল দেখা যাচ্ছে। ইসলামী ব্যাংক কিন্তু নেগেটিভ ব্যালেন্স থেকে অলরেডি একটা পজিটিভ ব্যালেন্সে চলে এসছে। যে 10টা ব্যাংকের কথা গভর্নর মহোদয় বলেছিলেন যে সিক হয়ে গেছে, তার মধ্যে সবকটা হয়তো ফিরে আসতে পারবে, কিন্তু বেশ কিছু হয়তো তো সময় দিলে ফিরে আসবে। এটা মানে ডিপোজিটার্স, কাস্টমার্সদের জন্য কি বিরাট ভালো মেসেজ যে আস্থার পরিবেশটা ফিরে আসে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তিত পরিস্থিতিতে রিজার্ভ বাড়ছে। আপনার IMF-এর সংজ্ঞা অনুযায়ী কিন্তু প্রায় $20 বিলিয়ন। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাজেটারি সাপোর্ট, আমাদের বাজেটের 5% অফ দ্য GDP ডেফিসিট। তো সেখানে একটা বিরাট বাজেট, সেখানে রেভিনিউর লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে অ্যাবনর্মালি, বছরের পর বছর দেখা চলে আসতেছে। গত ফিসকালে ছিল 3,70,000 কোটি টাকা NBR আয় করবে, এই বছর করেছে 4,70,000 কোটি, যেটা বাস্তবে সম্ভব না, কারণ আমার ট্যাক্স GDP রেশিও অত্যন্ত নগণ্য, মানে নেপালের থেকেও কম, আপনার 8%। এটা কিন্তু আমাদের লজ্জার ব্যাপার। তো সেই জায়গায় রিফর্মসটা দরকার আমরা বলছি, এবং ট্যাক্সের নেটটা বাড়িয়ে, ট্যাক্সের জায়গায় যে জিনিসটা ব্যবসায়ীরা হয়রানি হতে পারে, আমাদের বিভীষিকার জায়গা। কারণ হচ্ছিল আপনার বাস্কেটটা খুব ছোট, কারণ 40 লক্ষ লোক মাত্র ট্যাক্স দেয়, মানে রিটার্ন সাবমিট করে এত বড় একটা দেশে। তো এই 40 লক্ষ উপরে আপনি বারবার
বাজেটের আপনার লক্ষ্যমাত্রা বাড়াচ্ছেন, তো চাপটা তো এখানে আসছে। এবং যখন আসছে তখন আমরা হয়রানির মধ্যে পড়ছি। পোর্টে যখন যাচ্ছি অ্যাবনর্মালি আমাদের সাফার করতে হচ্ছে বিভিন্ন কারণে। তার মধ্যে কিছু আইনগত ব্যাপার আছে, কিছু পার্সোনাল এজেন্ডা রয়েছে যেটা আমাদেরকে সাফার করে। আমি যদি পোর্টে একটা 5 দিনে আমি ফ্রি টাইমে ছাড়াতে পারি, সেটা যদি আমার 30 দিন লাগে, এটা তো কস্ট অফ প্রোডাকশনের মধ্যে চলে আসে। সেই জন্য আমরা আশা করছি যে এনবিআর কিছু চেঞ্জ এসছে, আমরা অটোমেশনের কথা বলেছি, সেটা সরকার ইতিমধ্যে ঘোষণা করবেন। সেই জন্য আমি মনে করি যে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি। আমি ঠিক এটি আসলে জানতে চাচ্ছি। ইতিমধ্যে বাজেটারি সাপোর্ট দেখেন আসা শুরু করেছে, প্রায় $4 to $5 বিলিয়ন অলরেডি কমিটমেন্ট এসছে। ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কালকে আসছে, নয়তো কাল পরশু। তো আমরা আশা করি যে ডেফিসিটটা রয়ে গেছে, এবং ডেট সার্ভিসিং ইজ এ বিগ ইস্যু। কারণ আমাদের মানে লেন্ডিং বরোয়িং, ন্যাশনাল বরোয়িংয়ের কথা বলছি, যেটা এত বেড়ে গেছে যে আপনার এই ফিসকালে প্রায় $4 থেকে $5 বিলিয়ন আমাদেরকে ডেট সার্ভিসিং করতে হবে। এই সাপোর্টটা কিন্তু আমরা পাবো বলে শুনতে পাচ্ছি ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে, আইডিবি, এডিবি, তারপরে হচ্ছে IMF, এগুলো থেকে পাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক। সেই জায়গাটা আমরা মনে করি যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা যদি আসে, তখন মাইক্রো ইকোনমি যেখানে আমরা অপারেট করছি, প্রোডাকশন করছি, মার্কেটিং করছি, রপ্তানি করছি, সেই জায়গাটার সুফল পাওয়া যাবে বলে আমি আশা করি। এই যে এই পরিবর্তন আমরা যখন দেখছি যে নতুন একটি সরকার যখন দেশে এলো, রাজনৈতিক পরিবেশের যে বিষয়টি, সেটির সাথে আসলে ব্যবসা বাণিজ্য তাহলে ওতপ্রোতভাবে জড়িত বলে আপনার কথা প্রসঙ্গে আমরা আসলে বুঝতে পারছি। আসলে কিভাবে সহায়তা করে রাজনৈতিক পরিবেশ, এটা আরেকটু জানবো। আমি একটু এম আব্দুল্লাহ আপনার কাছে থেকে আসি। সেটি হচ্ছে আপনার কাছে মুক্ত গণমাধ্যমের যে কথাটা আমরা সবসময় বলে থাকি, মুক্ত গণমাধ্যম, মুক্ত সাংবাদিকতা, আমরা সেটা কি পেতে যাচ্ছি কিনা? মুক্ত গণমাধ্যমের বিষয়টা আসলে এটা অনেকটা আপেক্ষিক একটা জায়গা। মুক্ত গণমাধ্যম বর্তমান যে ধারণা, মুক্ত গণমাধ্যমের যে ধারণা, আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে ধরনের মুক্ত গণমাধ্যমের চিত্র আমরা দেখি, কিন্তু আমরা থার্ড ওয়ার্ল্ডে কিন্তু তার সম্পূর্ণ ভিন্ন চিত্র আমরা দেখতে পাই। আপনি আমেরিকাতে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আছেন, প্রেসিডেন্ট থাকা বা হোয়াইট হাউসে থাকা অবস্থায় তার বিভিন্ন বিষয়ে তার বক্তব্য নিয়ে, তার আচার আচরণ নিয়ে, কিভাবে সেখানকার মিডিয়া, আপনার ওয়াশিংটন পোস্ট বলেন, সিএনএনের মতো টেলিভিশন বলেন, তারা কিভাবে প্রকাশ্যে তার বিভিন্ন বৈশিষ্ট্য, নেগেটিভ দিকগুলো নিয়ে তারা বিশ্লেষণ করেছে। কিন্তু বাংলাদেশে কি সেই বাস্তবতা আছে? বাংলাদেশে যারা ক্ষমতার শীর্ষে থাকেন, কেন্দ্রে থাকেন, তাদেরকে স্পর্শ করা যাবে না, এমন একটা জায়গা। গত 15-16 বছরে যখনই কোনো টেলিভিশনে গিয়েছি, প্রথমে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে অমুক অমুক অমুককে কিন্তু টাচ করা যাবে না, আর অমুক অমুক এটা বিরোধী, তাদের ব্যাপারে যত পারেন বলতে পারবেন, কোনো সমস্যা নেই, তাতে খুশি হবে। তো এই যখন একটা পরিবেশ থাকে, তখন কিন্তু মুক্ত গণমাধ্যমের চর্চার কথা সেটা আমাদের স্বপ্নের জায়গায় চলে যায়। কিন্তু গত 5 আগস্টের পরে আমরা যে বাংলাদেশটি পেয়েছি, এখানকার যে যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু ভাষণের মধ্য দিয়ে পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে আপনারা বেশি বেশি করে আমাদের সমালোচনা করুন, আমাদের কাজের সমালোচনা করুন, আমাদের কাজের বিশ্লেষণ করুন। এই আহ্বানটা আমার মনে হয়, আমার কাছে প্রথমে শুনে অনেকটা স্বপ্নের মতো মনে হয়েছে, যে ক্ষমতার শীর্ষে থেকে সমালোচনার ডাক দেওয়া হচ্ছে। এর আগেও কখনো কখনো যেগুলো বানমনিতা করা হতো, যে আমরা তো এদেশের স্বাধীন সংবাদ মাধ্যম, স্বাধীন টেলিভিশন, কিন্তু সেটা বলার জন্য বলা, কিন্তু স্বাধীনভাবে কেউ। কিন্তু এখন আপনি যদি মনে করেন গত 1.5 মাসের অবস্থা, এখানে কিন্তু কোথাও থেকে অজ্ঞাত জায়গা থেকে এখন নিশ্চয়ই আর আপনাদের কাছে ফোন আসে না, এবং সংবাদপত্রে কোনটা কি করবে, কোনটা প্রথম পৃষ্ঠায় ওইটা কিন্তু এইভাবে ডিসপ্লে করতে হবে, এ ধরনের ইনস্ট্রাকশন কিন্তু, অ্যাডভাইস কিন্তু এখন আর আসে না। একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে আমরা কিন্তু এই 5 আগস্টের পর যেমন আশান্বিত হচ্ছি অনেক দেশের পজিটিভ পরিবর্তন নিয়ে, সাংবাদিকতার ক্ষেত্রেও আমরা খুবই আশান্বিত, যেমনটি আপনি এতক্ষণ বলছিলেন। কিন্তু তারপরও দেখা গেছে যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, তাদের উপর নানা ধরনের মামলা করা হয়েছে, যে মামলাগুলো দেখা গেছে কোথাও কোথাও হত্যা মামলাও তাদের নামে এসেছে। এগুলোকে আসলে কিভাবে দেখছেন? মামলার জায়গাগুলোতে যদি বলতে হয়, আজকে এ নিয়ে তথ্য উপদেষ্টার একটি বক্তব্য এসছে, আপনারা দেখেছেন, যে মামলার ঢালাও মামলার আমরা যেমন বিরোধী, একই সঙ্গে এই ঢালাও মামলা উছিলা করে যারা সত্যিকারের ফেসিবাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে, একজনকে দানবীয় রূপ দেওয়ার জন্য ভূমিকা রেখেছে প্রকাশ্যে,
এবং তারা পার পেয়ে যাবে এই ঢালাও মামলার কথা বলে, এটাও আমরা চাই না। আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশটা এমন হবে, সত্যিকারের যারা এই গণমাধ্যমকে আজকের জায়গায় নিয়ে এসছে কারা নিয়ে এসছে, এই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটিটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর কিছু থাকে না। এই ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে কি হয়েছে, অনেকটা গিনা আপনার যারা টেলিভিশনের সামনে থাকতো তারা মুহূর্তের মধ্যে সেখানে কিন্তু রিমোট কন্ট্রোলে চাপ দিয়ে চলে যেত। কারণ এই যে ঘৃণার জায়গাটা তৈরি করেছে কারা, এখন তাদেরকে একেবারেই জবাবদিহি করতে হবে না এমনটা। যেমন হত্যা মামলা যদি হত্যায় সুনির্দিষ্টভাবে উস্কানি হিসেবে কোথাও প্রমাণ করা যায় তাহলে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তারা প্রমাণ করবেন, বিচারের মুখোমুখি হয়ে প্রমাণ করবেন যে না, তারা সেই উস্কানি দেন নাই। এই জন্য আইনের বিচারের মুখোমুখি কাউকেই করা যাবে না, এটার আমরা বিরোধী। আবার ঢালাওভাবে যাকে তাকে অসৎ উদ্দেশ্যে এবং ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য করা হলে এটার অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়াবে, যারা এই যে হামলার শিকার হচ্ছেন বা ঢালাওভাবে মামলার শিকার হচ্ছেন। নিশ্চয়ই আমরা সব সময় দাঁড়িয়েছি। আমি আপনাকে যদি তথ্য দিই, গত 15 বছরের চিত্রটা 65 জন সাংবাদিক, সাগর রুনি সহ 65 জন সাংবাদিক গত 15 বছরে খুন হয়েছে। এই তালিকাটা আমরা বিভিন্ন সময় বিএফইউজের আমরা যে স্মরণিকা প্রকাশ করি সেখানে একদম দিন তারিখ দিয়ে কারা কারা খুন হয়েছে আমরা সেটা দিয়েছি। সাগর রুনির মামলা নিয়ে যে তামাশা হয়েছে গত 15 বছরে, এটা মনে হয় পৃথিবীর কোথাও এই নজির পাওয়া যাবে না। নিজের ঘরে, নিজের বেডরুমে যারা নিরাপদ না, সেই দেশে আপনি কিভাবে মুক্ত সাংবাদিকতার আশা করবেন? কিন্তু সেটার বিচার পাওয়ার, বিচারহীনতার জায়গা তৈরি করার কারণেই কিন্তু আজকের এই অবস্থা হচ্ছে। এখনও আমরা দেখছি বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও 2-1 জন সাংবাদিক, আমার কাছে যে ডাটা আছে তাতে 2-3 জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন এর মধ্যে। আমরা আশা করব বর্তমান ক্ষমতায় যারা আছেন তারা এই বিষয়টার দিকে বিশেষভাবে নজর দেবেন। সরকার, আমি তথ্য উপদেষ্টাকে দেখেছি এই ব্যাপারে, তার সাথে যে আমাদের একাধিকবার বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে, তিনি এই ব্যাপারে খুবই আন্তরিক যে একটি মুক্ত গণমাধ্যম চর্চার জায়গাটি যে তিনি এখানে নিশ্চিত করতে চান। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, আজকে একটি সিদ্ধান্ত আপনি দেখেছেন যে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ বেসরকারি টেলিভিশনে প্রচার বাধ্যতামূলক ছিল, সেটা কিন্তু আজকে তিনি বলেছেন এটা কোনো দরকার নাই। এই পরিবর্তনকে আপনি ইতিবাচকভাবেই কিন্তু দেখতে হবে। এইটা কিন্তু ছোটখাটো সিদ্ধান্ত নয় যে এই যে বাধ্য করা, জনগণকে বাধ্য করা, বেসরকারি টেলিভিশনগুলোকে বাধ্য করা যে ওখানে সরকারি টেলিভিশনের বিটিভির সংবাদ প্রচার করতেই হবে আপনাকে। এই যে এটা কেন বাধ্য করা হয়েছে? যে সেখানে যে গুণগান করা হয় এটা যাতে জনগণের কাছে, বেসরকারি টেলিভিশনের দর্শকদের কাছে পৌঁছাতে পারে। এই জায়গা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, এটাকে কিন্তু পজিটিভ দেখতে হবে। এবং তথ্য উপদেষ্টা গত কয়েকদিনে জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথেও কথা বলছেন এবং তার সদিচ্ছা ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন যে তিনি বলেছেন যে আমরা গণমাধ্যম সংস্কারেও আমরা যথাযথ পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামী দিনে ইতিবাচক পরিবর্তনটি আসলে খুব দ্রুত আসুক। জনাব মীর নাসির হোসেন, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে রাজনৈতিক পরিবেশ আসলে ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব ফেলে, এবং সেই সাথে একটু যুক্ত করি, সেটি হচ্ছে যে বিনিয়োগ সংক্রান্ত ক্রাইসিসের মধ্যে আপনাদের পড়তে হয়েছে কিনা, এই সময়ে বিনিয়োগ সংক্রান্ত ক্রাইসিসের মধ্যে পড়তে হয়েছে কিনা? আসলে দেশ কিভাবে চলে, দেশ যে কোনো ফর্মে, আপনি যে কোনো ডেমোক্রেসি বলেন, এটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বলেন, আমেরিকান ডেমোক্রেসি বলেন বা অন্য যে কোনো ডেমোক্রেসি বলেন, বা যেখানে ডেমোক্রেসি নেই সেখানে রাজনীতি কিন্তু অর্থনীতির পরিপূরক, এক কমপ্লিমেন্ট করে একটা আরেকটা। যদি রাজনীতি ভালো থাকে ব্যবসা ভালো থাকবে, রাজনীতি যদি নষ্ট হয়ে যায় ব্যবসাও নষ্ট হয়ে যায়। তার প্রমাণ কিন্তু আমাদের দেশে হয়েছে। তো সেই জিনিসটা ছিল যখন পলিটিক্স পলিউটেড হয় তখন তার সাথে এই যে অলিগার বলেন, করণিক ক্যাপিটাল আসে, এগুলি চলে আসে। সেজন্য যদি প্রপার ডেমোক্রেসিতে অ্যাকাউন্টেবিলিটি থাকে তাহলে কিন্তু সেই অর্থনীতি বিকাশবান হয়। আপনি এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো আরেকটা জিনিস বলেছে বিনিয়োগের যে জিনিসটা হচ্ছিল যে আমরা বিনিয়োগকে ইনভাইট করছি। আমরা গত সরকারে দেখেছি যে 100টা ইকোনমিক জোন, অনেকগুলি রোড শো হয়েছে। এখন আমার ইনফ্রাস্ট্রাকচারই নাই, আমি বিদ্যুৎ পাচ্ছি না, আমি পয় নিষ্কাশনের ব্যবস্থাগুলি করতে পারছি না, আমি গ্যাস দিতে পারছি না, আমার কস্ট অফ ডুইং দ্য বিজনেস হাই, আমার প্রসিজিওর নেই। আমার একটা রেজিস্ট্রেশন করতে গেলে 10 জায়গায় ঘুরতে হয়, যেটা একদিনে অন্য জায়গায় হয় সেখানে আমার 1 মাস লেগে যায়। তো আমি কি করে ফরেন ইনভেস্টমেন্ট আশা করি? এবং সেই সাথে
আমরা যখন দেশের বিনিয়োগকারীরাই এই অসুবিধাগুলি ফেস করছে, তখন তো তারা পুনর্বিনিয়োগ করতে পারছে না, আস্থা পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, কারণ তারা কিন্তু অলরেডি নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং করেছে, কিন্তু এনাবেলিং এনভায়রনমেন্ট না থাকাতে তারা নতুন করে এক্সপ্যানশন করতে পারছে না। আজকে আমার ফ্যাক্টরি বাড়াবো, আমাদের বিদ্যুৎটা দরকার, আমার গ্যাসটা দরকার, সেই জিনিসটা তো আমি পাচ্ছি না। স্যার এখানে আরেকটু যুক্ত করি, সেটি হচ্ছে যে দুষ্কৃতিকারীদের হামলায় প্রায় 100টির মতো কারখানা আক্রান্ত হয়েছে, অনেক কারখানা একেবারে শেষ হয়ে গেছে বলা চলে, এবং এই আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে 200টির মতো কারখানা বন্ধ রাখতে হয়েছে। এগুলোর ভবিষ্যৎটা কি স্যার, একেবারে ছোট করে জানতে চাই। খুবই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যাচ্ছি। আমাদের 100টার উপরে ফ্যাক্টরি, 105টা মতো ফ্যাক্টরি পড়ে গেছে, 200 ফ্যাক্টরি বন্ধ হয়েছিল, কালকে কিছু চালু হয়েছে। এইটা সামগ্রিক অর্থনীতির উপরে আপনার প্রভাব ফেলবে। আমার যদি অর্থনীতির চাকা যদি চালু রাখতে হয়, আমার যদি এক্সপোর্ট করতে হয়, ডোমেস্টিক মার্কেটে আপনার যদি সেভাবে মানে পণ্য সরবরাহ করতে হয়, এদের ডিম্যান্ড আর সাপ্লাই, আমরা মূল্যস্ফীতির কথা বলছি, হয়তো এর মধ্যে অনিয়ম আছে অনেক কিছু, কিন্তু মূল জিনিসটা হচ্ছে ডিম্যান্ড আর সাপ্লাইয়ের একটা ইকুয়েশন হতে হবে। তো সেই জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সামগ্রিক অর্থনীতির উপর একটা প্রভাব পড়ে এবং আর্থসামাজিক অবস্থার উপরে সেটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। অসংখ্য ধন্যবাদ জনাব ইমাম আবদুল্লাহ। একেবারে শেষ সময়ে আছি, প্রায় 1.5 মিনিটের মতো সময় পাবো। সেখানে আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয় নিয়ে একটু কথা বলি, সাংবাদিকদের সুরক্ষার বিষয় নিয়ে একটু কথা বলি। যে কথাটা আগে বলছিলাম যে সাংবাদিকদের সুরক্ষার প্রথমেই কিন্তু সাংবাদিকরা এই দুস্থ ভাতার চাইতেও বা সাহায্যের চাইতেও নিরাপত্তার বিষয়টাকে বেশি জোর দিচ্ছেন সাংবাদিকরা। যখন একজন সাংবাদিককে যদি আমরা নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের সহযোগিতার জায়গাটা কিন্তু এটার পরিসরটা অনেক কমে আসে। যখন আমি এই যে পরিবর্তন দেশ নতুন অবস্থায় আসার আগ পর্যন্ত প্রতি মাসে কিন্তু 25 জন করে গড়ে প্রতি মাসে 25 জন করে সাংবাদিক নানানভাবে নিগৃহীত হয়েছে। বিভিন্ন শ্রেণীর পক্ষ থেকে, পেশি শক্তির পক্ষ থেকে, রাষ্ট্রীয় শক্তি এবং সামাজিক বিভিন্ন ধরনের পেশি শক্তির পক্ষ থেকে আক্রমণের শিকার হয়েছে প্রতি মাসে 25 জন করে গড়ে। তো এই সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পরিজন তাকে স্বাভাবিক জীবনে ফিরে আনার মতো সামর্থ্য তাদের ছিল না। এই নিরাপত্তা বোধটা যদি আমরা তৈরি করতে পারি, নিরাপত্তার জায়গাটা যদি তৈরি করতে পারি, তাহলে অনেক সাংবাদিকই দেখা যাবে এই কল্যাণ তহবিলের সহযোগিতার মুখোমুখি হওয়ার প্রয়োজনই হবে না। এই জন্য প্রথমেই দরকার সাংবাদিকদের নিরাপত্তার জায়গাটাকে সুদৃঢ় করা, এবং নিরাপত্তাহীনতার জায়গাটা যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি এবং সরকার যদি এই ব্যাপারে আন্তরিক হয়, শুধু কথার কথা নয়, এটা আন্তরিকতার সাথে এবং বাস্তবে সেটা প্রমাণ করে দেখাতে হবে যে একজন সাংবাদিক আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুর্বৃত্তের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং বিচারহীনতার কারণে যে পরিস্থিতিটা দিনে দিনে অবনতি হচ্ছে, এটা থেকে এই সাংবাদিকদের অবস্থানটাকে রিভার্স জায়গায় যদি নেওয়া যায়, তাহলেই কেবল সাংবাদিকদের মূল জায়গাটা আমার মনে হয় সমাধানটা জনাব এম আব্দুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মীর নাসির হোসেন আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে ইতিবাচক পরিবর্তনটি দেখতে চাই, কেননা জনগণের মধ্যে যে স্পৃহা জন্ম নিয়েছে, যে স্পার্ক আমরা দেখতে পেয়েছি, সেটিকে কাজে লাগিয়ে একটি পজিটিভ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাই, সেই প্রত্যাশা করছি। সকলের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেই সেই ইতিবাচক বাংলাদেশ আমরা দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এটিএন নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।